সেই অর্থে কখনোই তাকে সুপুরুষ বলা যাবে না। সম্বল বলতে ছিল একটা নোয়াপাতি ভুঁড়ি, সাদা মাঠা পিঠ ও অপূর্ব উজ্জ্বল একজোড়া চোখ, যে চোখ জুড়ে পরশ পাথর ছবির পোস্টার করেছিলেন সত্যজিৎ রায়। এটুকু নিয়েই তুলসী চক্রবর্তী দাপিয়ে বেরিয়েছেন অভিনয়ের আঙিনায়। উদম গায়েই মাতিয়ে দিয়েছেন নানা রঙের চরিত্রে। নায়ক নায়িকা থাকলেও শুধু অভিনয়ের জোরেই ছবিতে আলাদা করে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠতেন তিনি। মাটিতে পা দিয়ে চলেছেন চিরকাল। ট্রামের সেকেন্ড ক্লাসে চড়ে যাতায়াত করতেন। স্টারডমের ছটা কোনোদিনই গায়ে লাগতে দেননি তিনি। তুলসী চক্রবর্তীর অভিনয় সম্বন্ধে বলতে গিয়ে অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় এক জায়গায় বলেছেন, কেউ যদি দেখাতে পারেন কোনো ছবিতে খারাপ অভিনয় করেছেন তুলসী চক্রবর্তী, তাহলে আমি লাখ টাকা বাজি রেখে যাব। নাটক এবং চলচ্চিত্র দুই ক্ষেত্রেই কি সাবলীল এবং স্বাভাবিক অভিনয়। কখন কেমন অভিনয় করতে হবে সেই মাপটাও যে কখন বদলে ফেলতেন কেউ ধরতেই পারত না। কোনো প্রথাগত শিক্ষা ছাড়াই খুব উঁচু দরে সহজাত অভিনয় ক্ষমতার মালিক ছিলেন তিনি। নিজের মধ্যে যে কি পরিমাণ অভিনয়ের ক্ষমতা ছিল তা কিছুতেই বুঝতে চাইতেন না তুলসী চক্রবর্তী। তাঁর অভিনয়টাকে কখনোই অভিনয় বলে মনে করতেন না, এতটাই প্রপারলি বিহেভ করতেন তিনি। জিজ্ঞাসা করলে বলতেন, ওরে আমি হলাম গিয়ে হেঁসেল বাড়ির হলুদ, ঝালে ঝোলে অম্বলে সবেতেই আছি। হাসতে বললে হাসবো, কাঁদতে বললে কাঁদবো, নাচতে বললেও নাচবো, দুকলি গান গেয়ে দিতে বললে তাও পারবো। হলুদ যেমন সব ব্যঞ্জনেই লাগে তেমনই আর কি। কিন্তু হলুদের কি নিজস্ব কোনো স্বাদ আছে? তাই আমার এই অভিনয়টাকে আমি অভিনয় বলি না। তবে হ্যাঁ, অভিনেতা ছিলেন বটে আমার গুরু অপরেশ মুখুজ্জে। উনি আমাদের মতো সব গাধাকে পিটিয়ে ঘোড়া বানিয়েছিলেন। আমার চোখে অভিনেতা বললে উনিই সেই অভিনেতা, অমন আর হবে না। বহু রঙ্গমঞ্চের অপ্রতিদ্বন্দ্বী অভিনেতা, পরিচালক তথা নাট্যকার অপরেশ মুখোপাধ্যায় যে তুলসী চক্রবর্তীকে অভিনেতা হওয়ার পেছনে অবদান রেখেছিলেন এ কথা সত্য। কিন্তু অভিনেতা হওয়ার কথা প্রথম জীবনে ভাবার অবকাশ ছিল না তুলসীর। ছোটবেলা খুব এলোমেলোভাবে কেটেছে তাঁর। বাবা আশুতোষ চক্রবর্তী চাকরি করতেন রেলে। 1899 সালের 3রা মার্চ অর্থাৎ আজকের দিনে তুলসী চক্রবর্তীর জন্ম হয়। মা নিস্তারিণী দেবী ছিলেন সাধারণ গৃহবধূ। চাকরির প্রয়োজনে তার বাবাকে নানান জায়গায় ঘুরতে হতো। ফলে বালক তুলসী চক্রবর্তীকে জ্যাঠামশাই প্রসাদ চক্রবর্তীর কাছেই থাকতে হতো অনেক সময়। অল্প বয়সে পিতৃবিয়োগ হওয়ায় পড়াশোনাটাও বেশি দূর চালাতে পারেননি তিনি। সামান্য যা কিছু শিখেছিলেন তাও মাঝপথে বন্ধ করে দিতে হয়। শুরু হয় যাযাবর জীবন। অপরেশ মুখুজ্জের আগে তুলসী চক্রবর্তীর মাথায় অভিনয়ের পোকাটা নড়িয়েছিলেন তাঁর জ্যাঠামশাই প্রসাদ বাবু। প্রসাদ বাবুর একটা অর্কেস্ট্রা গ্রুপ ছিল, আর ছিল তার অ্যামেচার ক্লাব, যেখানে গান বাজনা যাত্রা থিয়েটার হতো। প্রসাদবাবু দিনরাত ওইসব নিয়েই পড়ে থাকতেন। কলকাতা শহরে বড়লোকদের বাড়ির পুজো আচ্চায় তার দল গান গাইতে যেত, নাটকও করত। কলকাতার বাইরেও দলের জন্য বায়না আসতো। আর এখান থেকেই প্রাথমিক অভিনয়ের ইচ্ছেটা তার মনে জাগলো। প্রসাদ চক্রবর্তীর অ্যামেচার ক্লাবে অভিনয়ের সুযোগ না পেলেও গান গাওয়ার সুযোগ পেতেন তুলসী। গানের গলাটাও মন্দ ছিল না। কীর্তন, কবিয়াল, শ্যামা সঙ্গীত সব ধরনের গান গাইতে পারতেন। মাঝে মাঝে তরজার আসরেও মূল গায়কের সঙ্গী হয়ে নেমে পড়তেন। গান গাওয়ার পাশাপাশি নাচও রপ্ত করে ফেললেন। অভিনয়ে প্রাথমিক পাঠ হয়ে গেল সেখান থেকেই। গিরিশ পার্কের কাছে এক ব্যায়ামাগারে শরীর চর্চাও করতেন নিয়মিত, কিন্তু সেসব বেশি দিন চলল না। প্রসাদবাবু দারুণ হারমোনিয়াম বাজাতেন। সেই সুবাদে তিনি স্টার থিয়েটারে চাকরি নিলেন। ক্লাব গেল বন্ধ হয়ে। এদিকে লেখাপড়া বেশি দূর জানতেন না বলে তুলসী চক্রবর্তী কোনো ভালো কাজ জোটাতে পারলেন না।
আবার বসে বসে জ্যাঠামশাইয়ের অন্ন ধ্বংস করতেও তার মনে বাধ্য। নিজের পায়ে দাঁড়ানোর অভিপ্রায়ে চিতপুরে এক চাটের দোকানে চাকরি নিলেন তিনি। সন্ধেবেলা দোকানে মাতালেরা ভিড় করত। মদের সঙ্গে পাঁঠার ভুড়ির চচ্চড়ি, কষা মাংস চাট হিসেবে তারা খেত। মাতালদের এঁটো প্লেট ধুয়ে জীবিকা নির্বাহ করতেন তিনি। কিন্তু সেই দোকানে হঠাৎই একদিন এসে হাজির হলেন তাঁর জ্যাঠামশাই। ভাইপোর কাজের ধরন দেখে তিনি তো রেগে একেবারে অগ্নিশর্মা। একটাও কথা না বলে ভাইপোর চুল ধরে হিড় করে টানতে টানতে বাড়ি নিয়ে গেলেন। তারপর রাগে গজগজ করতে করতে বললেন, বেটা, স্বাবলম্বী হতে চাইছো তা আর কোনো কাজ জুটলো না? বামুনের ছেলে হয়ে মাতালদের এঁটো পরিষ্কার করতে লেগেছ। এই বলে তুলসীর মাথায় বসালেন এক রাম গাঁটটা। সেই রামগাঁটটাই কিছুটা সম্বিত ফেরালো তুলসীর। বাকি খোঁচাটা দিল জাত্ত ভিমান। তুলসী নিজেই বলে গিয়েছেন, ওই যে জ্যাঠা বললেন বামুনের ছেলে, তাতেই অনেকটা কাজ হলো। আমার আবার বামনাই ব্যাপারটা চিরদিনই একটু বেশি বেশি কিনা। জ্যাঠামশাইয়ের গাঁটটা খেয়ে যে অভিনয় জগতে এলেন তা কিন্তু নয়। কাজ নিলেন একটি ঘড়ি সারাইয়ের দোকানে। সেখানেও বেশি দিন মন টিকল না। একদিন ভোরবেলা কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে পালালেন তুলসী চক্রবর্তী। একেবারে চলে গেলেন বার্মায়। তখন ব্রিটিশ রাজত্ব ভারতে। বাড়ি থেকে পালিয়ে গিয়ে চড়ে বসলেন একটি জাহাজে, যেটি বার্মা যাচ্ছিল। সেই জাহাজেই ছিল বোসেস সার্কাস নামে একটি সার্কাসের দল। তুলসী বেমালুম সেই সার্কাস পার্টির হয়ে ভিড়ে গেলেন। সার্কাস দলের মালিক বাঙালি হলেও বোসেস সার্কাসে বাঙালি কর্মচারী বেশি ছিল না। বেশিরভাগই ছিলেন আপ কান্ট্রির লোক। ওদের সঙ্গে সারাক্ষণ ওদের ভাষাতে কথা বলতে বলতে হিন্দি আর উর্দু দুই ভাষাতেই বেশ সড়গড় হয়ে গিয়েছিলেন তিনি, যা পরবর্তীকালে তার নতুন পেশাতে সহায়তা করেছিল। সার্কাসের দলেও বেশি দিন চাকরি করা হয়নি তাঁর। সার্কাস দলের প্রায় সব 5 মাস খাটতে হতো তাঁকে। বেশ কিছু ছোটখাটো খেলাও তিনি শিখে ফেলেছিলেন। মাঝে মধ্যে শোয়ের ফাঁকে ফাঁকে জোকার সাজতেন। এভাবেই তিনি হাস্য কৌতুকের দিকে ঝোঁকেন। কিন্তু একদিন এই সার্কাসের দল থেকেও চম্পট দিলেন। এর কারণ জিজ্ঞাসা করলে বলতেন, যেদিন দেখলাম আমার শরীর থেকে জন্তু জানোয়ারদের গন্ধ বেরোতে শুরু করেছে, সেই দিনই ঠিক করলাম যথেষ্ট হয়েছে, আর নয়। কাউকে কিছু না জানিয়ে চলে এলাম। বার্মা থেকে কলকাতায় আসার পর জ্যাঠামশাই প্রসাদ চক্রবর্তী তাকে নিয়ে গিয়ে চিতপুরের এক ছাপাখানায় ভর্তি করে দিলেন। এই ছাপাখানায় কাজ করতে করতেই আবার তার মাথায় অভিনয়ের পোকা নড়ে উঠল। সেই ছাপাখানায় থিয়েটার পাড়ার পোস্টার আর হ্যান্ডবিল ছাপা হতো নিয়মিত। পোস্টারে জলজল করা শিল্পীদের নাম আর হ্যান্ডবিলে বিভিন্ন থিয়েটারের মনোহারী ভাষা পড়ে তুলসীর মন আনচান করে উঠত। ভাবতেন, যদি নিজে কোনোদিন অভিনেতা হতে পারেন তাহলে তার নামও এভাবে পোস্টারে ছাপা হবে। এই ভাবনায় ভর করেই জ্যাঠামশাইয়ের কাছে এসে তাকে থিয়েটারে ঢুকিয়ে দেওয়ার জন্য অনুরোধ করেন তুলসী। এমনিতেই স্টারে জ্যাঠামশাইয়ের টিফিন বাক্স পৌঁছে দিতেন তিনি। জ্যাঠাও মনে মনে ভাবেন, এই ভালো, ভাইপো অভিনয়টাও মন্দ করে না, আর ভাইপো অ্যাক্টিং করলে তাকেও চোখে চোখে রাখতে পারবেন তিনি। যেমন ভাবা তেমন কাজ। তিনি তুলসীকে নিয়ে গেলেন অপরেশ মুখোপাধ্যায়ের কাছে। প্রসাদবাবুর অনেক অনুরোধ উপরোধে অবশেষে অপরেশবাবু স্টার থিয়েটারের সুযোগ দিলেন তুলসীকে। সালটা ছিল 1916। অপরেশ বাবুই তালিম দিলেন তাঁকে। টপ্পা গান, পাখোয়াজ বাজানো শেখালেন। ধীরে ধীরে তিনি স্টেজে অভিনয় করার সুযোগও পেলেন। 1920 সালে প্রথম নাটকে অভিনয় করলেন। নাটকের নাম দুর্গেশ নন্দিনী। অভিনয়ের জীবনের শেষটাও তাঁর সেই স্টার থিয়েটারে। 1961 সালে শ্রেয়সী নাটকে। এই নাটকে অভিনয় করতে করতে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি, আর মঞ্চে ফেরা হয়নি তাঁর। তার আগে অবশ্য 42টি নাটকে অভিনয় করে গিয়েছিলেন তিনি। 1927 সাল পর্যন্ত স্টার থিয়েটারে ছিলেন তুলসী চক্রবর্তী। তারপর যোগ দেন
মনমোহন থিয়েটারে, সেখান থেকে আবার ফিরে আসেন স্টারে। নাটকে ধীরে ধীরে নাম হতে লাগলো। নাটকের সূত্রেই এলো ফিল্মের অফার। কিন্তু থিয়েটার থেকে ফিল্মে আসতে লেগেছে আরো 12টি বছর। প্রথম ছবি পুনর্জন্ম, 1932 সাল। ছবিটির পরিচালক ছিলেন সাহিত্যিক প্রেমাঙ্কুর আতর্থী। তুলসী চক্রবর্তী মুখ দেখিয়েছিলেন একটি ছোট্ট ভূমিকায়। তারপর থেকে একের পর এক ছবিতে অফার আসতে থাকে। বাঙালি দর্শক তুলসী চক্রবর্তীকে মূলত কমেডিয়ান হিসেবেই চেনেন, অথচ প্রথম দিকের ছবিগুলিতে তিনি কিন্তু কমিক রোলে অভিনয় করতেন না। মেজ দিদি, বামুনের মেয়ে, শ্রী গৌরাঙ্গ, দর্পচূর্ণ, মানদণ্ড, নবীন যাত্রা, পণ্ডিত মশাই, বাংলার পাশাপাশি প্রায় 25টা হিন্দি ছবিতেও অভিনয় করেছেন তিনি। কিন্তু সেসব ছবির প্রিন্ট আজ আর নেই। কিন্তু কখনো তার অভিনয় এক ছাঁচের হয়ে যায়নি। প্রতিটি চরিত্রকেই তিনি নিজস্ব ভঙ্গিমায় নিখুঁত করে তুলতেন। পথে চলতে চলতে বহু মানুষের সঙ্গে তার আলাপ হয়েছে, বহু পেশার মানুষ দেখেছেন তিনি। তাই যে কোনো চরিত্র ফুটিয়ে তুলতে অভিজ্ঞতার ঝাঁপি উপুর করে দিতেন। নিজের দেখা মানুষের ছাঁচে ফেলে গড়ে তুলতেন চরিত্রটি। তাই তার অভিনয় ওরকম স্বাভাবিক মনে হতো। চলচ্চিত্র জগতে অনেকে অভিনয় করতে আসেন রূপের জোরে, কেউ আসেন টাকার জোরে, আবার কেউ আসেন প্রথাগত ডিগ্রি নিয়ে। এর কোনো কিছুই ছিল না তুলসী চক্রবর্তীর। 1932 সাল থেকে 1961 সাল পর্যন্ত 3 দশক ধরে আমৃত্যু বাংলা চলচ্চিত্রকে একের পর এক রত্ন উপহার দিয়ে গিয়েছেন তুলসী চক্রবর্তী। 8 পৌড়ি ধুতি আর গলায় পৈতে। জীবনে এক ফোঁটাও মেকআপ করে ক্যামেরার সামনে দাঁড়াননি তিনি। কখনো তিনি পথের পাঁচালী প্রসন্ন পণ্ডিত, কখনো 74.5 মেষ মালিক রজনীবাবু, আবার কখনো একটি রাত ছবির সন্দেহপ্রবণ সরাইখানার মালিক গোসাইজি। অনবদ্য অভিনয়ে ম্লান হয়ে যায় আশেপাশের তারকা মহাতারকারা। দেখিয়ে গিয়েছেন নিজের চেষ্টা আর কাজের প্রতি ভালোবাসা থাকলে কিংবদন্তি হওয়া যায়। অভিনয় দিয়ে দর্শকদের মনে গভীর রেখাপাত করা যায়। স্টার থিয়েটারে কাজের সুবাদে ভানু বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ঘনিষ্ঠতা ছিল তুলসী চক্রবর্তীর। ভানুপুত্র গৌতম বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, বাবা বলতেন অঙ্গভঙ্গি না করেও যে হাসানো যায় তার সবচেয়ে বড় প্রমাণ চ্যালি চ্যাপলিন, আর আমাদের দেশে তুলসী চক্রবর্তী। এত বড় অভিনেতা অথচ কত কম পয়সা পেয়েছেন। তখন স্টারের সেকেন্ড গেটের বাইরে এক জায়গায় তুলসী জেঠু আমাকে 4টে বল নিয়ে জ্যাগলারির খেলা দেখাতেন। কত মানুষ ভিড় করে দেখত। তুলসী চক্রবর্তীর জীবনের আর একটি ঘটনা। 74.5 ছবিতে অভিনয় করে অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায় উল্টোরথ পুরস্কার পেয়েছিলেন। তিনি তুলসী চক্রবর্তীকে প্রণাম করতে গেলে তিনি মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে সস্নেহে বলে ওঠেন, বেটা বাঙাল, সেদিন এসে আমাদের হারিয়ে দিলি। ভানু বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তুলসী চক্রবর্তীর নানান মজার ঘটনা রয়েছে। তার একটি ঘটনার কথা বলছি। একদিন স্টার থিয়েটারে পরিণীতার শো করতে যাচ্ছিলেন ভানু। যাওয়ার পথে হঠাৎ দেখেন রাস্তায় একদল চ্যাংড়া ছেলে তুলসী চক্রবর্তীকে ঘিরে ধরেছে, ধুতির কোচা ধরে জামা ধরে টানছে, মাঝে মাঝে মাথায় চাঁটিও মারছে। এসব দেখে ভানু তো রেগে কাঁই। গাড়ির দরজা খুলে সোজা নেমে একজনকে দিলেন রাম ধোলাই। কিল ঘুষি লাথি খেয়ে সবাই তো হাওয়া, সে তো হলো, কিন্তু যার জন্য এত কিছু সেই তুলসী ভানুকে বললেন, আহা অত রাগিস কেন, একটু মজা করে যদি আনন্দ পায় পাক না, খামোকা মারলি। সাংবাদিক রবি বসুর লেখায় উঠে এসেছে দিকপাল এই অভিনেতার সারল্যের কথা। তিনি বলেছেন, পরশ পাথর ছবি রিলিজের সময় তুলসীদা কেমন পাগলের মতো হয়ে গিয়েছিলেন। একদিন আমাকে বললেন, এইবার আমি নির্ঘাত পাগল হয়ে যাব, বড় বড় হোর্ডিংয়ে ইয়া বড় বড় মুখ আমার। জীবনে তো কখনো এত বড় মুখ হোর্ডিংয়ে দেখিনি, এ কি আমি হনুরে। এই হচ্ছেন তুলসী চক্রবর্তী, যার প্রতিভা নিয়ে মুগ্ধতা প্রকাশ করেছেন সত্যজিৎ রায়, ছবি বিশ্বাস, উত্তম কুমার,
সৌমিত্র চট্টোপাধ্যায়, আরও কত গুণী মানুষ। উত্তম কুমারের অকপট স্বীকারোক্তি। তিনি বলেছেন, তুলসীদা যেভাবে অভিনয় করেন আমি তো তেমন কোনোদিনই পারবো না, ওর মতো জীবন্ত হয়ে ওঠা আমার দ্বারা হবে না। ওনাকে প্রণাম জানানোর একটাই পথ আমার কাছে। যখনই কাজ পাই পরিচালক প্রযোজককে বলে ওকে ডেকে নিই। তুলসীদা থাকলে সিনটা দারুণভাবে উতরে যায়। ও ঋণ শোধ করতে তো পারবো না। সত্যজিৎ রায় বলেছিলেন, তুলসী চক্রবর্তীর অভিনয়ের কদর এই পোড়া দেশে কেউ করে না। তবে আমেরিকায় জন্মালে উনি নিশ্চিত অস্কার পুরস্কার পেতেন। সুচিত্রা সেনকে কেউ যদি জিজ্ঞেস করতেন, আপনার প্রিয় অভিনেতা কে, মিসেস সেন বলতেন, তুলসী চক্রবর্তী। তুলসী চক্রবর্তী ছিলেন নিঃসন্তান, তাই অভিনেতাদেরই পুত্রজ্ঞানে স্নেহ করতেন। উত্তম কুমার, তরুণ কুমার, ভানু বন্দ্যোপাধ্যায়, অনুপ কুমারদের ছেলে বলে সম্বোধন করতেন। নিজস্ব ভঙ্গিতে খুনসুটিও চলত। সৌমিত্রকে বলতেন সৌমিত্তির। এই অসাধারণ অভিনেতাকে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি কখনোই যোগ্য সম্মান দেননি। টালিগঞ্জ থেকে হাওড়া বাড়ি ফেরার জন্য যে মাত্র 3 আনা খরচ হতো তাঁর, সেটা বাঁচাতে তিনি ঘন্টার পর ঘন্টা বসে থেকেছেন অন্য সহ অভিনেতার গাড়িতে চেপে বাড়ি ফিরবেন বলে, যাতে সামান্য কিছু টাকা জমিয়ে তিনি পরিবারের কিছু সুরাহা করতে পারেন। সেই সময় বিভু ভট্টাচার্যকে দিন পিছু শুটিংয়ের জন্য দেয়া হতো 75 টাকা, আর তুলসী চক্রবর্তী পেতেন মাত্র 15 টাকা। তুলসী চক্রবর্তীকে কেউ যদি সঠিক মর্যাদা দিতে পেরেছিলেন তিনি হলেন সত্যজিৎ রায়। সত্যজিৎ রায়ের পরশপাথর ছবিতে কেন্দ্রীয় চরিত্রটি পেয়ে শিশুদের মতো আনন্দে ডগমগ হয়ে উঠেছিলেন তিনি। তার চারপাশের মানুষগুলোকে বলেছিলেন, দেখো দেখো এইবার আমি যাতে উঠলাম। সত্যজিৎ রায় পরশপাথরের জন্য তাকে প্রতিদিন 100 টাকা করে দিতে চেয়েছিলেন, কিন্তু তিনি সেই প্রস্তাবে রাজি হননি। তিনি ভয় পেয়েছিলেন কঠিন বাস্তবের কথা ভেবে। তিনি বলেছিলেন, আপনি যদি 100 করে প্রতিদিন আমাকে টাকা দেন তাহলে সবাই জানতে পারলে আমি আর কোনোদিন কাজ পাবো না। তুলসীবাবু সংসার পাতেন স্ত্রী উষারানী চক্রবর্তীর সঙ্গে। মধ্য হাওড়ার 2 নম্বর কৈলাস বসু 3rd লেনের এক সংকীর্ণ গলির 2 কামরার দোতলা বাড়ি কেনেন 6000 টাকায়। ঘরের আসবাব বলতে ছিল একটি প্রাচীন পালঙ্ক, একটি কাঠের আলমারি, গোটা কয়েক টুল আর একটা ইজি চেয়ার। কিন্তু প্রচণ্ড দারিদ্র থাকা সত্ত্বেও নিজের বাড়িটি দান করেছিলেন এলাকার দরিদ্র পুরোহিতদের জন্য। স্ত্রীর ভবিষ্যতের কথা ভাবলেও নিঃসন্তান স্ত্রীর জন্য কিছুই রেখে যেতে পারেননি। শেষ জীবনে শরীর ভেঙে গিয়েছিল তাঁর, অসুস্থ হয়ে পড়েন। তারপরে সেরে উঠে একদিন বাজার থেকে কিনে আনলেন গলদা চিংড়ি, ফুলকপি আর কড়াইশুঁটি। রাতে যত্ন করে রাঁধলেন তাঁর স্ত্রী। খেয়ে শুলেন তিনি। ভোররাত থেকে শুরু হলো ভেদ বমি। ভোরে ডাক্তার আসতে না আসতেই সব শেষ। 1961 সালের 11ই ডিসেম্বর তুলসী চক্রবর্তী পৃথিবীর মায়া ত্যাগ করলেন। কিন্তু দুঃখের বিষয়, তার মৃত্যুতে ন্যূনতম শেষ যাত্রাটুকুও আয়োজিত হয়নি সেই সময়। তার মহানুভবতার মাশুলও দিয়েছেন তার স্ত্রী উষারানীকে এক মুঠো ভাতের জন্য লোকে দুয়ারে দুয়ারে ঘুরতে হয়েছে। প্রচণ্ড দারিদ্র্যের কারণে স্বামীর সবকটি মেডেল বিক্রি করতে বাধ্য হয়েছিলেন তিনি। এভাবে তিনি কাটিয়েছিলেন 35টা বছর। পরে আর্টিস্ট ফোরাম থেকে উষারানী দেবীকে কিছু টাকা পয়সার ব্যবস্থা করে দেওয়া হয়েছিল, কিন্তু কোনো সরকারি সাহায্য তিনি পাননি। শেষ জীবনে কিছুদিন মিঠুন চক্রবর্তী তাকে মাসে মাসে কিছু করে টাকা পাঠালেও তবু অর্থকষ্ট তার পিছু ছাড়েনি। হাজারো কষ্ট বুকে নিয়ে উষারানীও পৃথিবীর মায়া ত্যাগ করেন। কিন্তু তাদের দারিদ্রতার বলি হয়ে একের পর এক তুলসী চক্রবর্তীর প্রাপ্ত পুরস্কারগুলো বাজারে স্বল্প মূল্যে বিক্রি হয়ে যায়, যার ফলস্বরূপ অভিনেতা তুলসী চক্রবর্তীর আর কোনো স্মৃতিচিহ্নটুকুও রইল না। অভিনেতা তুলসী চক্রবর্তীকে সম্মান জানাতে হাওড়ার কৈলাস বোস 3rd লেনের বাসিন্দারা দাবি তুলেছেন,
হেরিটেজ ঘোষণা করে সংস্কার করা হোক নিঃসন্তান তুলসী চক্রবর্তীর পুরো বসত বাড়িটিকে। মুখর হয়েছেন সাহিত্যিক শঙ্কর, শিশু সাহিত্যিক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় প্রমুখ গুণী মানুষ। বরেণ্য অভিনেতা তুলসী চক্রবর্তীর আজ 125তম জন্মদিন। অভিনেতাকে আন্তরিক শ্রদ্ধাঞ্জলি জানাই। বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালোবাসা নেবেন।